এই সিনেমাটির নাম হচ্ছে দ্য কনজুরিং লাস্ট রাইডস। এই সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ভিক্টোরিয়া নামক একটি মহিলাকে, যে সাধারণত তেনার বাবা সম্বন্ধে বলছিলেন যে তার বাবা সর্বদাই তাদের স্টোর রুমটাতে একটা অতি ভয়াবহ ধরনের শব্দ শুনতে পায়, সর্বদাই অনুভব করে যেন তার পেছু কেউ করছে, কেউ যেন ধাওয়া করছে তাকে। আর এমনি করেই একদিন ভিক্টোরিয়া যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় তার বাবার মৃতদেহটা একটা দড়ির সাথে ঝুলছে। আর এই দৃশ্যটা নিজের মধ্যে অতিরিক্ত ভয়াবহ ছিল, অতিরিক্ত স্যাড ছিল। এখানে অতিরিক্ত পরিমাণে ভিক্টোরিয়া ভেঙে পড়ে। তারপরে ভিক্টোরিয়ার সাথে হয় কি, যে তার বাবার স্টোর রুমে সে থাকতে শুরু করে দেয়, আর সেই একই জিনিস ভিক্টোরিয়ার সাথেও হতে শুরু করে দেয়। মানে ভিক্টোরিয়া অনুভব করতে শুরু করে তাকে যেন কেউ ডাকছে, তার পিছু যেন কেউ ধাওয়া করছে। এই ধরনের ফিলিংগুলো তাকে ধীরে ধীরে মেন্টালি ডিস্ট্রয় করছে। আর তার কারণে এখানে ভিক্টোরিয়া, এড এবং লরেন এরা দুজন হাজব্যান্ড ওয়াইফকে এ সমস্ত কথাগুলো শোনাচ্ছিলেন। আর এখানে আপনাদের সুবিধার জন্য বলে দিই, এখানে হাজব্যান্ডের নাম হচ্ছে এড এবং লরেন হচ্ছে ওয়াইফের নাম। আর এরা দুজন মিলে সাধারণত এক্সোরসিজম করে বেড়ায়। মানে এক্সোরসিজম হচ্ছে সেই কাজ যে এক জায়গা থেকে ভূত তাড়ানো, মানে আপনি বাংলা ভাষায় যাদেরকে ওঝা এবং করিবাজ বলে থাকেন। যদিও এরা এই সমস্ত কাজের জন্য প্রফেশনাল, তারপরে আমরা এডের চেহারাতে একটা কিন্তু বোধ দেখতে পাই। এর যেন লরেনকে এই কেসটা না নেওয়ার জন্য বারণ করছে। আর এডের এই কিন্তু বোধের পরেও লরেন এই জিনিসগুলোতে খুব একটা ধ্যান দেয় না। লরেন ভেতরে চলে যায় আর সে সেখানে একটা আয়না খুঁজে পায়, যে আয়নার উপরে সাধারণত তিনটে চেহারার এমনই একটা বাচ্চা এবং আজীবগারিব একটা চেহারা ছিল। যে আয়নার সামনে লরেনকে আমরা দেখতে পাই লরেন এখানে প্রেগনেন্ট ছিলেন, তার সত্ত্বেও লরেন এই সমস্ত কাজ করে বেড়াচ্ছিল। আর এই কারণেই হয়তো এড কিন্তু বোধ করছিল এই কেসটা না নেওয়ার জন্য। তবে সে যাই হোক, লরেন এই আয়নাটাকে একবার স্পর্শ করে, আর যেই মাত্র যে জায়গাতে স্পর্শ করে ওই জায়গাটা পুরো ক্র্যাক হয়ে যায়, পুরো ফেটে যায়। আর এরপরেই এমন একটা শট দেখানো হয় যেখানে সাধারণত সেই বাচ্চাটার উপর যেন একটা ডিভাইন পাওয়ার অ্যাটাক করতে চাইছে। আর এখানে অতিরিক্ত পরিমাণে লরেন অসুস্থ হয়ে যায়। এর দেরি না করে লরেনকে নিয়ে হাসপাতালের দিকে এগোতে শুরু করে। অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল আর এই মুহূর্তে রাস্তাতে অতি স্পিডের সাথে গাড়ি চালানো অতিরিক্ত বিপজ্জনক। কিন্তু এরপরেও লরেন অতিরিক্ত পেনের মধ্যে ছিল, তার কারণে লরেন বারবার বলছিল এডকে আরও জোরে গাড়ি চালাতে। কোনো রকমে এরা হাসপাতালে চলে আসে। কিন্তু এরপরে যে সমস্ত কিছু ঠিক হয়ে গেল, ব্যাপারটা মোটেও এমনটা নয়। এখানে ডেলিভারির জন্য অনেক সমস্যা হচ্ছিল। এর সাথে এখন পর্যন্ত ডেলিভারির সময়ই হয়নি, তার আগেই মানে ডেলিভারি হয়ে যাচ্ছে, কেননা এই সিচুয়েশনটা এতটা বেশি পরিমাণে ক্রিটিক্যাল হয়ে গেছে। এখানে ডক্টররা সমস্ত কিছু ঠিকঠাক করবেই, এর আগে এখানে লাইন কাট অফ হয়ে যায়, সমস্ত লাইট অফ হয়ে যায়। আর এখানে একের পর এক এমনভাবে সমস্যা আসতেই থাকে যেন মনে হচ্ছিল সিচুয়েশন ক্রিটিক্যাল থেকে আরও ক্রিটিক্যাল হচ্ছে। আর এর মধ্যে আমরা দেখতে পাই এখানে একটা ঘোস্ট বা আত্মাকে। সাধারণত এই জিনিসটা শুধুমাত্র লরেনই দেখতে পায়, মানে বাকি কোনো ডক্টর বা অন্য কেউ দেখতে পায়নি। কিন্তু তারপরেই এই বাচ্চাটা জন্মগ্রহণ করে, কিন্তু এই বাচ্চাটা শ্বাস নিচ্ছিল না, মানে কান্নাকাটি কোনো কিছু করছিল না, যেটাকে আপনি মেডিকেলি টার্ম হিসেবে মৃত বাচ্চা হিসেবে ঘোষণা করতে পারেন। কিন্তু এরপরেই হয় সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। এখানে লরেন ও এরা দুজনে এদের নবজাত বাচ্চাকে নিয়ে অতিরিক্ত কান্নাকাটি করছিল, আর এর সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যাতে করে ঈশ্বর তাদের বাচ্চাকে বাঁচিয়ে দেয়। আর এরপরে ঠিক এই জিনিসটাই ঘটে, তাদের বাচ্চার প্রাণ চলে আসে, তাদের বাচ্চা বেঁচে যায়। কিন্তু এখানে একটা জিনিস বোঝার বিষয় যে এখানে তাদের বাচ্চার প্রাণ কে বাঁচিয়েছে। মানে এখানে লরেন নামক এই মহিলাটার মধ্যে অনেক পাওয়ার রয়েছে, তার কারণে তাদের এই বাচ্চা, নবজাত বাচ্চার মধ্যেও অনেক ডিভাইন পাওয়ার রয়েছে। হয়তো সে বাচ্চাটাই নিজেকে রিভাইভ করে দিয়েছে, কিংবা কোনো সত্যি ঘোস্ট পাওয়ার বা কোনো আত্মা বা কোনো আরও ধরনের পাওয়ার, কিংবা সত্যি হয়তো গডই তাদের সন্তানকে বাঁচিয়েছে। এখানে এই জিনিসটা মিস্ট্রি। তবে সে যাই হোক, লরেন এখানে তার মেয়ের নাম রাখে জুডি ওয়ারেন। এরপরে আমরা দেখতে পাই জুডি ওয়ারেন সাধারণত বেড়ে ওঠে। এর সাথে আমরা জানতে পারি জুডি ওয়ারেনকে অনেক সময় অতি ভয়ঙ্কর ধরনের ভিশন আসে। এই ভিশনগুলোর কারণে লরেন তার মেয়েকে সাধারণত একটা স্পেল বা একটা মন্ত্র টাইপের জিনিস শেখায়, যেটা একটা কবিতা বলতে পারেন। এই কবিতা সাধারণত জুডি যখনই বলে সেই ভয়ঙ্কর জিনিসটা সেখান থেকে গায়েব হয়ে যায় বা সেখান থেকে চলে যায়। এর কারণে জুডি এই সমস্ত জিনিস থেকে, এই স্পেল থেকে বা এই কবিতা থেকে সে নিজেকে বাঁচিয়ে নেয়। আর এতক্ষণ পর্যন্ত আমরা যে ঘটনাগুলো দেখলাম এগুলো সাধারণত ছিল 1964। এরপরে সাধারণত টাইম জাম্প হয় আর এই টাইমটা গিয়ে পৌঁছায় 1986। আর এরপরে আমরা দেখতে পাই এখানে এমন একটা ফ্যামিলি যেখানে 8 জন সদস্য রয়েছে। আর একটা বাড়িতে যখন 8 জন মানুষ থাকে সেখানে সর্বদাই কতটা বেশি পরিমাণে হইচই হয় আশা করি বলার দরকার নেই। এখানে সাধারণত ফ্যামিলি ঠাকুমা, ঠাকুরদা, বাবা মা, তার সাথে দুটো মেয়ে, তার সাথে দুটো ছানা আরও দুটো মেয়ে। আর এরা 8 জন মিলে সর্বদাই এত বেশি পরিমাণে হইচই করে বলার
বলার কথা নয়। আর এখানে আমরা এই ফ্যামিলির মধ্যে একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল হায়দার এলিজাবেথ স্মল। আর এই সাধারণত এই পুরো ফ্যামিলির একটা প্রধান চরিত্র। আর এখানে একটা খ্রিস্টান থিংস হয় যেখানে সাধারণত একজন মানুষ আরও বেশি পরিমাণে ধার্মিক ও আরও বেশি পরিমাণে খ্রিস্টান হয়ে যায়, আর এটা সাধারণত হায়দারের নামে হয়ে থাকে। আর এরপরে আমরা দেখতে পাই এরা ডিনার করে, আর এরপরেই সাধারণত বার্থডে ছিল হায়দারের, আর এর কারণে কেক আনা হয়, কিন্তু কেকের মোমবাতিটা কেউ যেন নিভিয়ে দেয়। আর এটা সাধারণত হায়দার মনে করতে পারে যে তারই বোন এই কাজটা করেছে। হায়দারের বার্থডেতেই অন্য কেউ তার মোমবাতিকে বুঝিয়ে দিয়েছে। এই জিনিসটা নিয়ে হায়দার খানিকটা তর্ক বিতর্ক করছিল, এরই মাঝে ওপর থেকে একটা লাইট হায়দারের মাথায় পুরো ভেঙে পড়ে যায়। আর এই ধরনের আশ্চর্যমূলক ঘটনাগুলো তখন থেকেই ঘটা শুরু হয়েছে যখন থেকে হায়দারের জন্য সে বার্থডে গিফটটা আনা হয়েছে। আর সেই গিফটটাকে হায়দার সাধারণত খুলেছে। সেই গিফটটা ছিল সেই আয়নাটা, যে আয়নাটা 1964-এ সাধারণত লরেন দেখেছিল। আর এখন পর্যন্ত সেই একই রকমভাবে সেই আয়নার কাছে সেই ক্র্যাকটা এখনও রয়েছে। মানে এই আয়নাটা অতিরিক্ত শ্রাফিত, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এর কারণেই হয়তো স্মল ফ্যামিলির সাথে ভবিষ্যতে অতি খারাপ কিছু হতে চলেছে। তবে সে যাই হোক, এরপরে আমরা দেখতে পাই এড এবং লরেনকে, মানে সেই হাজব্যান্ড ওয়াইফ যাদেরকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখানে সাধারণত এনাদের বয়স হয়েছে, এর কারণে এনারা এক্সরসিজম মানে ভূত তাড়ানোর কাজ এনারা ছেড়ে দিয়েছেন। এনারা তাদের করা সেই কাজগুলো এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো এক এক জায়গায় গিয়ে সেই লেকচার দিয়ে কিছু পয়সা কামিয়ে নেয়। এখানে সাধারণত আমরা দেখতে পাই এদের মধ্যে মানে এদের অডিয়েন্সগুলোর মধ্যে মোটেও সেই সিরিয়াসনেস নেই, মানুষ বিশ্বাসই করতে চায় না এই ধরনের কোনো গল্পতে। আর এগুলোর সাথে আমরা দেখতে পাই এড এবং লরেনের সেই বাচ্চা মেয়েটা মানে জুডি এখন অনেক বড় হয়ে গিয়েছে। এনারা যখন সবাই মিলে বসে একটা রেস্টুরেন্টে ডিনার করছিলেন, সে সময় জুডি তার বয়ফ্রেন্ড সম্বন্ধে বলে, মানে তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে টনি। আর তার বার্থডেতে মানে তার আগামী বার্থডেতে সে ইনভাইট করেছে তার বয়ফ্রেন্ডকে তাদের ফ্যামিলির সাথে দেখা করানোর জন্য। আর এই সমস্ত কথার মাঝেই লরেন এখানে অনুভব করতে পারে কিছু সুপার ন্যাচারাল এনার্জিকে, যার পরে সাধারণত সে সামনে যখন দেখে তার মেয়ের দিকে, জুডি সেখানে বসে তার মায়ের শেখানো সেই মন্ত্রটা মনে মনে পাঠ করছিল। সাধারণত লরেন তার মেয়ের হাতের উপর হাত রাখে, তারপরে ধীরে সুস্থে সমস্ত কিছু নর্মাল হয়ে যায়। কিন্তু এরই পরে লরেন তার মেয়ের কাঁধের উপর একটা সুপার কোনো ঘোস্ট টাইপের কোনো কিছুর হাত দেখতে পায়। এটা দেখে সাধারণত লরেন চমকে ওঠে, তারপরে আবার সমস্ত কিছু মোটামুটি ঠিক হয়ে যায়। এরপরে সিন ফেরত আসে স্মল ফ্যামিলির উপরে, যেখানে আমরা দেখতে পাই এই ফ্যামিলির মমকে, যিনি সাধারণত তেনার নিত্যদিনের কাজগুলোকে করছিলেন। এখানে আমরা দেখতে পাই একটি পুতুলকে, যে পুতুলটা খানিকটা আজীবিত অবস্থায় ছিল। এই জায়গাতে এসে ইনি কিছুতে একটা অনুভব করেন, যে জিনিসটাকে ধাবা করার চেষ্টা করেন, কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। এরপরে ইনি সাধারণত রান্না করতে করতে ফোনে কথা বলছিলেন, যে টেলিফোন বুথটাকে কেউ টেনে ধরে। তিনি সাধারণত মনে করছিলেন যে সে বাচ্চাগুলো খেলাধুলা করছিল, সেই বাচ্চাগুলোরই কাজ হয়তো। আর প্রথমবার যখন এই জিনিসটা হয়, এই জিনিসটার উপর তিনি খুব একটা ধ্যান দেন না, একবার শুধু চিৎকার করেন আর সেই জিনিসটা ঠিক হয়ে যায়। কিন্তু যখন আবারও সেকেন্ড টাইম এই জিনিসটা হয়, তিনি তখন ঘুরে তাকান আর তিনি দেখতে পান তেনার দুটো বাচ্চা বাইরেই খেলাধুলা করছে, আর সেই ঘরটা অন্ধকার হয়ে রয়েছে। তিনি আস্তে আস্তে করে একটু একটু করে সেই রুমের দিকে এগিয়ে যান আর কোনো রকমে লাইটটা অন করে দেন, আর সেই জায়গাতে কোনো কিছু ছিল না। এরপরে আমরা এখানে একটা বাচ্চাকে খেলতে দেখি, যে সাধারণত তার পুতুলটা যেখানে রেখেছিল সেই জায়গাতে ছিল না, তার কারণে সেই পুতুলটাকে খুঁজতে খুঁজতে সামনের দিকে একটু এগিয়ে যায়। সে তার পুতুলটাকে খুঁজে পায়, কিন্তু সেই পুতুলটা নিজে নিজে মুভ করছিল আর সেই বাচ্চাটার দিকে এগিয়ে আসছিল। আর হঠাৎ করে সেই পুতুলটা যেন উপরে উঠে যায় আর সেখানে একটা ভূত প্রকট হয়ে যায়, আর সেই বাচ্চাটা ভয়ে সেখান থেকে পালিয়ে আসে, আর সেই ভূতটাও সেখান থেকে চলে যায় আর পুতুলটা নিচে পড়ে যায়। এরপরে আমরা সরাসরি স্মল ফ্যামিলিকে ডিনার টেবিলে দেখি। সবাই নিজস্ব ডিনার শেষ করে নিজের নিজের রুমে চলে যায়, যেখানে ডন ও হায়দার এরা দুজন বোন একই রুমে থাকে। আর এখানে সাধারণত ডন হায়দারকে বেশ খানিকটা রাগাচ্ছিল, কেননা হায়দার এখানে বেশ খানিকটা সুন্দর, আর এই জিনিসটা নিয়ে ডন কোথাও না কোথাও জেলাস ফিল করে। তবে সে যাই হোক, হায়দার এখানে অন্য কিছুই শেয়ার করার চেষ্টা করছিল ডনকে। হায়দার এখানে বলার চেষ্টা করছিল সেই আয়নাটাকে নিয়ে, যে আয়নাটার উপরে তিনটা চেহারা রয়েছে, তিনটা বাচ্চার চেহারা, আর যেগুলো সাধারণত নিশ্চিন্তে অতিরিক্ত আজীবগারিব। আর এই জিনিসটা নিয়ে কোথাও না কোথাও হায়দার মোটেও সেফ ফিল করছে না, তাকে ভালো লাগছে না এই জিনিসটা। তো এরা দুজন বোন মিলে করে কি, এই আয়নাটাকে নিচে নামায় ও ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে চলে আসে, যাতে করে সকালে সে ময়লা উঠানোর গাড়িগুলো যখন আসে, সে ময়লা উঠানোর পাশাপাশি সে আয়নাটাকে নিয়ে যাতে চলে যায়। আর সকালে তাই হয়, ডাস্টবিনের গাড়ি যখন আসে, সেই ডাস্টবিনগুলোকে ওঠানোর পাশাপাশি তারা সেই আয়নাটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। আর সেই আয়নাটা সাধারণত সেই কম্প্রেসারের নিচে এসে পুরো ভেঙে যায়। আর এই ঘটনার সাথে সাথে আমরা দেখতে পাই
সাধারণত স্মল ফ্যামিলি প্রতিদিনের মতোই তাদের সকালের খাবার খাচ্ছিল, কিন্তু এরই সাথে ডন এখানে বমি করতে শুরু করে দেয় আর ডনের মুখ দিয়ে অতিরিক্ত রক্তের সাথে ছোট ছোট কাঁচের টুকরো বেরোতে শুরু করে দেয়, আর যেটা ছিল অতিরিক্ত ভয়াবহ। সেই মুহূর্তেই তৎক্ষণাৎ কোনো দেরি না করে ডনকে নিয়ে হাসপাতাল চলে যায়। আর এখানে যে ডনের সাথে কি হবে এই জিনিসটা ধারণা করা বেশ খানিকটা কঠিন, তবে সে যাই হোক। এদিকে আমরা দেখতে পাই এডকে। এড সাধারণত ডক্টরের কাছে ছিল আর ডক্টর এডকে বলে আরে একটাও হার্ট অ্যাটাক এড নিতে পারবে না। মানে সোজা কথায় বলতে গেলে এডের হেলথ কন্ডিশন খুব একটা ভালো নেই। এরপরে আমরা দেখতে পাই এদের পুরো ফ্যামিলিকে, যেখানে ছিল লরেন ও অনেকগুলো গেস্ট। আর যে জিনিসগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল আজকে তাদের মেয়ে জেডির জন্মদিন। সাধারণত জেডি এখানে চলে আসে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, যার নাম ছিল টনি। আর এখানে টনি বেশ খানিকটা নার্ভাস থাকে, আর নার্ভাস হওয়ারই কথা, কিন্তু জুডি তাকে সাহস যোগায় আর তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সে ভেতরে গিয়ে জুডির বাবা মার সাথে দেখা করে, তারই সাথে একটা ফাদার ছিল বা পোপ ছিল, তার সাথেও খানিকটা কথা বলে। এরপরে টনি বাইরের দিকে যায় যেখানে রান্নাবান্না হচ্ছিল। এরপরেই আমরা জুডিকে একটা ঘরের মধ্যে দেখতে পাই। যদিও এটা দিনের সময় ছিল, কিন্তু হঠাৎ করে চারিদিকে অন্ধকার যেন নেমে আসে আর একটা ভয়াবহ পুতুল তাকে দেখতে থাকে। আর এটা দেখে জুডি সেই তার মায়ের শেখানো মন্ত্রটায় বারবার করে পাঠ করতে থাকে। আর হঠাৎ করে সমস্ত কিছু অদৃশ্য হওয়ার আগে এখানে টনি চলে আসে, আর সেই সময় সমস্ত কিছু যেন নর্মাল, অতি সাধারণ জিনিস, কিন্তু টনি এখানে এসে জুডিকে সেই মন্ত্রটা পাঠ করতে শুনে নিয়েছিল। তার কারণে টনি সেই মন্ত্রটা জুডিকে বলতে বলে। আর এই সমস্ত জিনিসের মধ্যে এদের মধ্যে খানিকটা রোম্যান্টিক মোমেন্ট তৈরি হয়, কিন্তু এরই মধ্যে চলে আসে জুডির মম। লরেন এখানে এসে খানিকটা এক্সকিউজ করে আর এখান থেকে টনিকে একটু বাইরের দিকে যেতে বলে আর জুডির সাথে খানিকটা কথা বলে। আসলে লরেন তার মেয়েকে নিয়ে বেশ খানিকটা চিন্তিত, কেননা আজকাল জুডিকে সেই ভয়াবহ ভিশনগুলো অতিরিক্ত বেশি পরিমাণে আসতে শুরু করেছে। এই কারণে লরেন তার মেয়েকে বলে তার মেয়ে যেন সেই সমস্ত ভিশনগুলো তাকে শেয়ার করে। এই সমস্ত কথার মাঝে আমরা বুঝতে পারি জুডি এখন তার মাকে সমস্ত কিছু শেয়ার করে না, কেননা জুডি মনে করে তার মা এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটু বেশি চিন্তা করে। এদিকে আমরা টনিকে দেখতে পাই যে এডের কাছে এসেছে, আর এড এখানে সাধারণত খেলাধুলা করছিল, এই কারণে টনিও তার সাথে যোগদান করে। আর এখানে টনি আর এডের মধ্যে বেশ খানিকটা খেলাধুলা হয়, আর এড এখানে টনিকে হারিয়ে দেয়। আর এই সমস্ত কিছুর মধ্যে আমরা দেখতে পাই এড খানিকটা ক্লান্ত হয়ে গিয়েছে, মানে এডের যা স্বাস্থ্য তার সাথে সাথ দিচ্ছে না, এটাই স্পষ্ট। তারপরে এখান থেকে মোটামুটি সবাই চলে যায়। এখানে থাকে এড আর লরেন আর টনি। সাধারণত টনি এড এবং লরেনের কাছে কিছু কথা বলে, মানে টনি যে তাদের মেয়েকে প্রপোজ করতে চায় এবং সেটার জন্য একটা রিংও কিনে নিয়েছে, এই জিনিসটা তাদের প্যারেন্টসকে বলে এবং সেই রিংটাও দেখায়। এই জিনিসটার কারণে সাধারণত লরেন তো হ্যাঁ বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই, এবং লরেন বেশ খানিকটা খুশি হয়। কিন্তু এডের চেহারাতে একটু না বোধ আমরা দেখতে পাই। এডের মত অনুসারে টনিকে আরও বেশ খানিকটা সময় নেওয়া উচিত। এরা সাধারণত কিছু সময় আগে এরা একে অপরের সাথে দেখা করেছে, এই কারণে এড এই জিনিসটার জন্য হ্যাঁ বলতে চাইছিল না। কিন্তু এই সমস্ত ঘটনার মাঝে এখানে সাধারণত জুডি চলে আসে আর এই সমস্ত কিছু দেখে ফেলে এবং সেই রিংটাও দেখে ফেলে। আর জুডি সাধারণত এখানে অতিরিক্ত আনন্দিত হয় আর এই সমস্ত কিছুর মাঝে হ্যাঁ বলে দেয়, যেটা সাধারণত একটা অ্যাক্সিডেন্টলি প্রপোজাল ছিল। পরে সমস্ত কিছু আনন্দের সাথে পার্টি শেষ হয়, সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। আর ফাদার এখান থেকে যাওয়ার সময় এড এবং লরেনকে আরও একবার একটি কথা বলে যে সাধারণত একটা নতুন বাড়ি যেখানে নতুন কিছু ভূত এবং আত্মা তাদেরকে অতিরিক্ত পরিমাণে ডিস্টার্ব করছে, আর সেই ফ্যামিলি অতিরিক্ত কষ্টের মধ্যে রয়েছে। যদি এড এবং লরেন চায় তাহলে পারে তারা সাহায্য করতে পারে। আর তারা সাধারণত এই কথাটার জন্য এর আগেও না বলেছে, এবং ফাদার বলে যে আরও একবার বলে দিলাম তোমাদের যদি মত চেঞ্জ হয়ে যায় তো তাহলে তোমরা আসতে পারো। কিন্তু যেমনটি আমরা জানি এড এবং লরেন এ সমস্ত কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে, আর এখন যাই হয়ে যাক না কেন এরা আর সেই কাজে যাবে না। আর এদিকে আমরা এই স্মল ফ্যামিলিকে দেখতে পাই ডিনার টেবিলে। আজকে সকালে স্মল ফ্যামিলির সাথে যা হয়েছিল এই জিনিসটার পরে ডিনার টেবিলে তো পুরো হইচই লেগে রয়েছে, যেখানে ডন অতিরিক্ত পরিমাণে রাগান্বিত ছিল এবং এই জিনিসটা নিয়ে তার মোটেও কিছু মেনে নেওয়ার ইচ্ছা করছিলই না। সে চাইছিল বাড়ি থেকে চলে যায় আর তারা গিয়ে হোটেলে থাকতে শুরু করে। কিন্তু যেমনটি আমরা জানি এই বাড়ির সদস্য হচ্ছে 8 জন, পুরো 8 জনের হোটেলের খরচা নেওয়ার মতো এই ফ্যামিলির কাছে পয়সা নেই। এখানে ডিনার টেবিলে বসে ডন তো কোনো কথা শুনতেই চাইছে না, এর কারণে সে ডিনার টেবিল থেকে উঠে চলে যায়। এই ফ্যামিলির পিতা যখন রাত্রেবেলায় বিছানায় ঘুমাচ্ছিল তার হঠাৎ করে দেহ পুরোপুরি ফ্রিজ হয়ে যায়, সে হাওয়াতে ঝুলতে থাকে। আর অতিরিক্ত ভয়াবহ একটা সিচুয়েশন দেখে যেন মনে হবে এই লোকটা এই মুহূর্তে মারা যাবে। আর এদিকে আমরা হায়দারকে দেখতে পাই যে তার বায়োটের ভিডিও ক্লিপগুলোকে বারবার রিপ্লে করে দেখছিল। আর সে সময় সে একটা জিনিস দেখতে পায় যে তার মোমবাতি তার বোন বোঝায়নি, বরঞ্চ একটা আত্মা ছিল যে তার মোমবাতিকে বুঝিয়েছিল। আর এই সমস্ত কিছু দেখার পরে এমনিতেই হায়দারের প্রাণ তো উড়ে গিয়েছে। এরই মাঝে
মাঝে চারপাশে ঘটতে শুরু করে এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে একটা মানুষ প্রকট হয়ে যায় যার হাতে ছিল কুলহারি। সেই কুলহারি নিয়ে সেই মানুষটা হায়দারের উপর একের পর এক অ্যাটাক করতে শুরু করে। হায়দার কোনো রকমে এখান থেকে বাঁচছিল। এরই মাঝে সাধারণত আমরা দেখতে পাই এই ফ্যামিলির ড্যাডকে, যে সাধারণত হাওয়াতে ঝুলছিল। হঠাৎ করে সে বিছানায় পড়ে যায় আর সবাই উঠে যায়। সাধারণত এদিকে আমরা হায়দারকেও দেখতে পাই যে সাধারণত মরতেই বসেছিল আর সে অতি জোরে চিৎকার করে আর সবাই উপর থেকে নিচে নেমে চলে আসে। আর পুরো ফ্যামিলির এমন ভয়াবহ অবস্থা দেখে সাধারণত এই সমস্ত ঘটনাগুলো এরা মিডিয়ার সামনে বলার প্ল্যান করে। আর এরা যখন মিডিয়ার সামনে এই ধরনের কথাগুলোকে পেশ করে সাধারণত বলে, সবাই এদেরকে পাগল মনে করে। আর তার কারণে এই ফ্যামিলির যে মম ছিলেন তিনি সাধারণত বলেন এই ফ্যামিলিতে 8 জন সদস্য রয়েছে আর পুরো 8 জন মানুষের সাথে কিছু না কিছু ঘটেছে। 8 জন মানুষই তো পাগল আর হতে পারে না। আর এদিকে আমরা জুডি ও লরেনকে দেখতে পাই, যেখানে জুডি তার এঙ্গেজমেন্টের জন্য একটা নতুন জামা কিনতে এসেছে। তার কারণে সে একটা জামা নিয়ে সাধারণত ড্রেসিং রুমে চলে যায়। আর সেখানে গিয়ে যখন সে ড্রেসটা চেঞ্জ করছিল সাধারণত তার উপরই একটা অতি ভয়াবহ আত্মা হামলা করে দেয়। আর এটা এতটাই ভয়াবহ ছিল যে তার মায়ের শেখানো সে মন্ত্রটাও সে পাঠ করতে পারছিল না। জুডিকে দেখে মনে হচ্ছিল সে যেন মারা যাবে। সেই মুহূর্তে লরেন চলে আসে আর তার মেয়েকে বাঁচিয়ে নেয়। আর এদিকে আবারও আমরা স্মল ফ্যামিলিকে দেখতে পাই। চার্চের ফাদার সাধারণত এই ফ্যামিলির সাথে দেখা করতে এসেছে, কেন এই ফ্যামিলির অবস্থা অতিরিক্ত খারাপ। এখানে সাধারণত আমরা জানতে পারি এই ফ্যামিলির যে ঠাকুমা ছিল সেই ঠাকুমাকে সাধারণত সিঁড়ি থেকে কেউ ধাক্কা দিয়েছে আর তার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ফাদার এখানে এসে সমস্ত কিছু শোনে এবং সমস্ত কিছু বোঝে। ফাদার এখানে বলেন আমি সাহায্য করব আপনাদের। তারপরে পুরো বাড়িতে জল ছেটাতে শুরু করে দেন গডের নাম করে। আর যখন বেসমেন্টে যান এবং বেসমেন্টে গিয়ে সেখানেও জলে ছেটা দেন, সেই জলগুলো নিজে নিজে বাষ্প হয়ে যাচ্ছিল। আর এই জিনিসটা দেখে ফাদার ভয় পেয়ে যায় আর বলে যে এখানে অতি পাওয়ারফুল ডিভাইন কোনো পাওয়ার রয়েছে যেটার জন্য চার্চেরই সাহায্য লাগবে। আর আমি ফিরে আসবো, আমি সাহায্য করব আপনাদের। ফাদার এখান থেকে সরাসরি চলে যায় চার্চের সাহায্য নিতে। সেখানে গিয়ে কল করতে বলে আর বলে যে সেই ফ্যামিলি সম্বন্ধে ফাদার কথা বলতে চাই খুব শীঘ্রই, তারা নাকি খুবই বিপদে রয়েছে। সাধারণত এখানে এই টাইপিং মহিলা অতি সাধারণভাবে টাইপ করছিলেন, কিন্তু এখানে একটা কর্ড হঠাৎ করে টান পড়ে যায়। তারপরে যখন সেই ফাদার সেই দিকে তাকায় তারপরে আবার সামনে দেখে সেখানে সেই মহিলা ছিল না। হঠাৎ করে চারিদিকে অন্ধকার নেমে আসে দিনের বেলা হওয়ার সত্ত্বেও। আর এখানে ফাদার অতি ভয়াবহভাবে মারা যায়। ফাদার এখানে মরার আগে ক্রস দিয়ে সম্পূর্ণ পরিমাণে চেষ্টা করে সেই আত্মাকে রুখে দাঁড়ানোর জন্য, কিন্তু সেই ক্রসকেও অ্যান্টি ক্রস করে দেয়। আর এরপরে সেই ক্রসেই আগুন ধরে যায় আর ফাদার মারা যায়। এদিকে আমরা টনি এবং এডকে দেখতে পাই। এড সাধারণত টনিকে নিয়ে সেই স্টোর রুমে যায় যেখানে রাখা ছিল অতিরিক্ত অভিশপ্ত সেই জিনিসগুলো। আজ পর্যন্ত এড না জানে কতগুলো হাজার হাজার সেই এই ধরনের কেসগুলোকে সলভ করেছে। আর এই জিনিসগুলো দেখে টনি বলে যে এই জিনিসগুলোকে ধ্বংস করে দিলেও তো চলে। যেখানে এড বলে জিনকে বোতলের মধ্যে বন্দি করে রাখাটাই ভালো, তাকে বাইরে ছেড়ে দিলে সে সমস্ত কিছু শেষ করে দিতে পারে। তার কারণে এই অভিশপ্ত জিনিসগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে এগুলো অতি খারাপ হবে, কিন্তু এই জিনিসগুলোকে যদি এমনভাবে এখানে স্টোর করে রেখে দেওয়া হয় তাহলে পরে এই জিনিসগুলো কারো কোনো ক্ষতি করবে না। আর এগুলোর মাঝেই লরেন এবং জুডি দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় আর তাদের চেহারা দেখেই বোঝা যায় অতিরিক্ত খারাপ কিছু হয়েছে। মানে ফাদার যে মারা গিয়েছে সেটার খবর তারা পেয়ে গিয়েছে। এরপরে ফাদারের ফিউনারালে সবাই মিলে যায়। আর সেখানে গিয়ে জুডি যখন ফাদারের কফিনটা স্পর্শ করে জুডি একটা ভিশন দেখতে পায়। সাধারণত কী ভিশন দেখে এটা এখানে দেখানো হয় না, কিন্তু সে একটা ভিশন দেখতে পায়। এরপরে জুডি একজন ফাদারকে জিজ্ঞাসা করে যে এই ফাদার মারা গিয়েছেন কি করে। এরপরে সবাই বাড়িতে ফিরে আসে যেখানে লরেন কিচেনে সেই থালা বাসনগুলো ধোয়াধুয়ি করছিলেন। আর এরই মাঝে তার মেয়ের সেই লকেট সেই জায়গাতেই খুঁজে পায় আর বেসিনের ভেতর থেকে অতিরিক্ত লাল রক্ত বাইরে বেরিয়ে আসছিল। এই জিনিসগুলো দেখে অতিরিক্ত পরিমাণে লরেন ভয় পেয়ে যায়। আর এখানে এড চলে আসে। এই সমস্ত জিনিস দেখে লরেন বুঝে যায় তার মেয়ে অতিরিক্ত বিপদে রয়েছে। তৎক্ষণাৎ কোনো দেরি না করে তার মেয়েকে খুঁজতে বেরিয়ে যায় তার মেয়ে কোথায় গিয়েছে। এড লরেন এবং টনি গিয়ে পৌঁছায় স্মল ফ্যামিলির বাড়ির সামনে, যেখানে ছিল অতিরিক্ত প্রেসের লোক, অনেক বেশি মিডিয়া। তারা যেই মুহূর্তে সেখানে গেল তাদেরকে তো পুরো ঘিরে ধরেছিল যে তারা কি বলতে চায়, তারা কি এখান থেকে ভূত তাড়াবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে। এখানে লরেন যেই মাত্রই বাড়ির ভিতরে এসেছে সে অনুভব করতে পারে এখানকার সেই সুপার ন্যাচারাল পাওয়ারগুলোকে। এরপরে তার চোখের সামনে দেখতে পায় তার মেয়েকে জুডিকে এখান থেকে সরাসরি লরেন নিয়ে যেতে চায়, কিন্তু জুডি এখানে বলে যে সাধারণত ফাদার মারা যাওয়ার আগে এখানেই এসেছিলেন।
কিন্তু এখানে লরেন ও এড চাইছে তারা যেন এখান থেকে তাড়াতাড়ি যেতে পারে, কিন্তু এখানে জুডি এখান থেকে যেতে চাইছে না। জুডি এখানে রাগে চিৎকার করে ওঠে এবং তার মাকে বলে তার বাবা মা আগে বলতো যে তারা বিপদ থেকে পালায় না, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা মানুষের সাহায্য করতে চায়, কিন্তু আজকে এই মানুষগুলোর, এই ফ্যামিলির আমাদের দরকার, বিশেষ করে তোমাদের দুজনের, কিন্তু তার সত্ত্বেও তোমরা এখান থেকে যেতে চাইছো কেন? এখানে এই ধরনের ইত্যাদি ইত্যাদি কথা জুডি তার মাকে বলে। আর জুডির এই কথাগুলোকে শুনে লরেন এখানে থাকতে রাজি হয়ে যায়, লরেন এই কেসটাকে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে এরা জানতে শুরু করে এই ফ্যামিলি সম্বন্ধে যতটা ডিটেলস ও যত কিছু জানা সম্ভব তত কিছুই এরা জানে। এখানে আমরা এড এবং টনিকে দেখতে পাই যারা সাধারণত একটু ফান টাইপের কনভারসেশন করছিল, যেখানে টনি জিজ্ঞাসা করছিল যে তাদের এই কেসগুলোকে নিয়ে কেমন ধরনের এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলোকে নিয়ে। আর এখানে টনি বলে সে কেন পুলিশের জব ছেড়ে দিয়েছে। মানে একদিন হয়েছিল কিছুটা এমন, টনি পুলিশের জব করাকালীন সে প্রায় মরতে বসেছিল, তার কারণে সে পুলিশের জব ছেড়ে দেয় আর সে সিদ্ধান্ত নেয় সে জুডির সাথে মিলে একটা লম্বা লাইফ কাটাবে। তবে সে যাই হোক, এদিকে আমরা জুডিকে দেখতে পাই যে সমস্ত ঘটনাগুলোকে ক্যামেরা বন্দি করে রাখছিল, আর সে তার মাকে দেখতে পায় যে অতিরিক্ত গভীর চিন্তাতে ডুবেছিল। জুডি এই মোমেন্টের একটা ফটো ক্লিক করতে চায়, কিন্তু সে ফ্ল্যাশ অফ করতে ভুলে যায়, আর যেমনই ফটো ক্লিক করে তার মা একটু চমকে ওঠে। এরপরে এখানে এরা দুজনে খানিকটা কথা বলতে শুরু করে, কিন্তু এখানে লরেন একটা জিনিসকে অনুভব করে, আর এটা শুধু লরেনই অনুভব করেনি, এটা জুডিও অনুভব করেছে। লরেন সাধারণত উপরে যায় আর জুডিকে আসতে বারণ করে, আর জুডি যেই মুহূর্তে নিচে ছিল জুডির দিকে একটা পুতুল অতি ভয়াবহভাবে আস্তে আস্তে এগোতে শুরু করে। জুডি এখানে খানিকটা ভয় তো পেয়েই গিয়েছিল, কিন্তু একটা বাচ্চা চলে আসে আর এই পুতুলটাকে তুলে নেয়। আর এদিকে আমরা উপরে লরেনকে দেখতে পাই যেখানে সাধারণত কিছু ভয়াবহ ঘটনা ঘটছিল। মানে বিছানার উপরে হঠাৎ করে একটা কেউ যেন ভেতরে ঢুকে রয়েছে, আবার নিচের দিকে দেখে তো সেখানেও খালি। মানে এই জায়গাটা অতিরিক্ত ভয়াবহ। লরেন বুঝে যায় যে এখানে হচ্ছেটা কি। এরপরে লরেন বাইরে গিয়ে এডকে সমস্ত কিছু বলতে শুরু করে যে এখানে একটা আত্মা নেই, এখানে 3 জনের আত্মা রয়েছে। আর এই জায়গাটা আগে কোনো বাড়ি ছিল না, এটা ছিল একটা চাষের জমি। এখানে একটা মেয়ে ছিল যার স্বামী ছিল, কিন্তু সেই মেয়েটার অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার হয় এবং তার স্বামী তার মাকে সমেত সে মেয়েটাকে মেরে দেয়, আর তারপরে সেই লোকটা নিজেও মরে যায়। আর এরা 3 জনে এখানে এখন রাজ করছে, কিন্তু এরা 3 জনেই এখানে যে রয়েছে সে ব্যাপারটাও নয়। আসলে এদের 3 জনের পেছনে আরও একজন ডিভাইন পাওয়ার রয়েছে, যেটাকে লরেনও দেখতে পাচ্ছে না। মানে এখানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, সে 3 জন আত্মাকে আরও কন্ট্রোল করছে কোনো ডিভাইন পাওয়ার, আর সেটা আরও বেশি পরিমাণে পাওয়ারফুল, যেটা লরেনও দেখতে পাচ্ছে না। আর এদিকে আমরা জুডিকে দেখতে পাই যে সাধারণত নিচে ছিল এবং ওপর থেকে তার মা অতি আদরের সাথে তাকে ডাকছিল। জুডি সাধারণত ওপরে চলে যায়, কিন্তু সেখানে তার মা ছিল না। জুডি আরও উপরে যায় মই বেয়ে, আর সেখানে সে আয়নাটাকে দেখতে পায় যে আয়নাটার উপরে 3টে মাথা। আর এই আয়নাটা সেই আয়না যে আয়নাটাকে মুভির শুরুতে লরেন দেখেছিল। মানে এই আয়নাটাতেও সেই একই রকমভাবে সেই সেম ওয়েতে সেই ক্র্যাকটা রয়েছে, যেটা লরেন স্পর্শ করা মাত্রই হয়ে গিয়েছিল। সেই ফাটা জায়গাটাতে জুডিও স্পর্শ করে, কিন্তু কোনো কিছু হয় না। জুডি শুধু খানিকটা ভয় পায় আর সেখান থেকে নেমে চলে আসে। আর সে যখনই নিচে নেমে আসে সে সামনে কিছু আওয়াজ শুনতে পায়, যেটা আওয়াজ ফলো করে সে যখন সেখানে যায় সেখানে ছিল সেই পুতুলটা। আর এই পুতুলটা হঠাৎ করে বড় হয়ে যায় এবং একটা বৃদ্ধাতে রূপান্তরিত হয়, যেটা অতিরিক্ত ভয়াবহ একটা মুহূর্ত ছিল। আর জুডি সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। জুডি যেই মাত্র নিচে পড়ে যায় লরেন এবং সবাই এখানে চলে আসে আর জুডিকে একটু সামাল দেয়। আর এমন একটা ঘটনার কারণে সবাই মিলে একসাথে বসে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করে, যেখানে সে হায়দার এবং ডন এরা 2 জন বোন মিলে এটা নিয়ে অতিরিক্ত পরিমাণে অবাক যে এরা 2 জন বোন মিলে সে আয়নাটাকে বাইরে ফেলে এসেছিল এবং ডাস্টবিনের লোকেরা সে আয়নাটাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তো সে আয়নাটা আবার এখানে কি করে ফিরে আসতে পারে? তবে সে যাই হোক, সে আয়নাটার কোনো ব্যবস্থা তো করতে হবে। এই কারণে এড এখানে একটা প্ল্যান করে যে সে আয়নাটাকে পুরোপুরি ঢেকে দেবে এবং সেটাকে বাইরে থেকে বেঁধে দেবে, যাতে করে সে আয়নাটার দিকে কেউ না তাকায়। আর সেই আয়নাটাকে বাইরে নিয়ে গিয়ে সে গাড়িতে করে একটা দূরে নিয়ে চলে যাবে, যেখানে তাদের সেই জায়গাটা রয়েছে যেখানে সমস্ত কিছু জিনিসগুলোকে আটক করে রাখা হয়ে থাকে। এখানে টনি আয়নাটাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আনতে চলে আসে, কিন্তু এই গাড়িটা কোনো রকমে স্টার্টই হতে চাইছিল না। এদিকে আমরা দেখি যে সে আয়নাটাকে পুরোপুরি কভার করে দেওয়া হয়েছে আর এরা 2 জনে সে আয়নাটাকে বাইরে নিয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাটা এমনই একটা জায়গা যে জায়গাটার একটা জায়গা ফাঁকা রয়েছে। মানে এই জায়গাটার উপরে একটা লম্বা লম্বা কাঠ পাতা রয়েছে, আর সেই কাঠগুলোর উপরে পা দিয়ে যেতে হয়। একটু এদিক ওদিক হলেই সরাসরি সেই মানুষটা নিচে পড়ে যাবে। তো অতিরিক্ত সাবধানতার সাথে এখান থেকে এই জিনিসটা নিয়ে যেতে হবে। এই আয়নাটাকে এরা 2 জনে উঠিয়ে নিয়ে
যেতে শুরু করে দেয়। আর এরা দুজনে অনুভব করে এই আয়নাটাকে যতটা দূরে নিয়ে যাচ্ছে এই আয়নাটা তত বেশি পরিমাণে ভারী হয়ে যাচ্ছে, এটার ওয়েট এতটাই বেশি যে এরা আর চাঁটতে পারছে না। এখানে সাধারণত এই লোকটা টলমল তো করতে শুরু করে দিয়েছে, কিন্তু একটু পরে গিয়ে এর চাইতেও ভয়াবহ ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে এই আয়নাটার একটা একটা করে বাঁধন খুলে যায় আর ধীরে ধীরে পুরো আয়নাটায় আনকভার হয়ে যায়। আর যেমনই এই আয়নাটার উপর থেকে পর্দা সরে যায়, এই লোকটা ভুল করে সে আয়নাটাকে দেখে ফেলে। আর যেমনই সে আয়নাটাকে সে দেখে ফেলে তাকে আত্মা বশ করে নেয়। আর যেমনই তাকে বশ করে নেয় সে পুরোপুরি নিচে পড়ে যায়। আর সে নিচে পড়ে যাওয়ার কারণে এখানে আয়নাটা একজনের উপরে চলে আসে। আর সাধারণত এড এই আয়নাটাকে সামলাতে পারে না। এখানে এড অতিরিক্ত পরিমাণে চেষ্টা করে আয়নাটাকে ধরে থাকার জন্য, রুখে থাকার জন্য, কিন্তু তার হাত থেকে পিছলে আয়নাটা নিচে পড়ে যায়। আর এটা সরাসরি গিয়ে এই লোকটার পায়ে গিয়ে পড়ে আর এই লোকটা এখানে ইনজিওর হয়ে যায়। এদিকে আমরা সাধারণত টনিকে দেখতে পাই যে কারটা স্টার্ট হয়ে গিয়েছে, কিন্তু এই কারটা ড্রাইভ করে তাড়াতাড়ি করে নিয়ে যাবে, কিন্তু তারই সামনে সেই বৃদ্ধ মহিলাটার আত্মা চলে আসে আর টনি এখানে অ্যাক্সিডেন্ট করে দেয়, কিন্তু টনির এখানে কোনো কিছু হয়নি। আর এদিকে আমরা জুডিকে দেখতে পাই যার অবস্থা সময়ের সাথে অতিরিক্ত খারাপ হতে শুরু করেছে, তার নাক দিয়ে রক্ত বেরোনো এবং ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তার মেন্টালি থিংসগুলোকেও যেন ডিস্টার্ব করছে। আর এই জিনিসগুলোর সাথে ওই লোকটা ইনজোর হয়ে যাওয়ার কারণে সেদিকেও অতিরিক্ত পরিমাণে হইচই শুরু হয়ে গেছে। লরেন তাড়াতাড়ি করে সেই লোকটার কাছে যায়, আর লরেন যখন আবার ফিরে আসে তখন জুডির অবস্থা আর সেই রকম মোটেও ছিল না। জুডি এখানে পুরোপুরিভাবে বশ হয়ে গিয়েছে আর জুডি সে মন্ত্রটাকে অতিরিক্ত ভয়াবহভাবে পাঠ করছে, যে মন্ত্রটা লরেন তাকে শিখিয়েছিল। জুডির মধ্যে থাকা সেই আত্মা একের পর এক জিনিসগুলোর উপর হামলা করতে শুরু করে দেয়। সে নিচে আসে এবং এই ডগটাকে তুলে সাইডে ফেলে দেয় এবং তারপরে তার বাবার দিকে তাকায় এবং অতি ভয়াবহভাবে তাকায়। ধীরে ধীরে তার বাবাকে সিঁড়ি থেকে উপরে নিয়ে যায় এবং তার বাবার বুকে হাত দেয়। আর তার বাবা একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক অনুভব করে আর আনফর্চুনেটলি তার হাত থেকে তার ওষুধের কৌটাটাই নিচে পড়ে যায়। আর এদিকে আমরা টনিকে দেখতে পাই যে বাড়ির ভেতর ঢোকার জন্য অপরন্ত চেষ্টা করছে। পুরো বাড়ির ভেতরে যে পরিমাণে হট্টগোল শুরু হয়েছে এই জিনিসগুলো নিয়ে সেটা আর বলার কথা নয়। আর এর মধ্যে আমরা লরেনকে দেখতে পাই বেসমেন্টের মধ্যে, যেখানে লরেন ছিল অতিরিক্ত একটা ভয়াবহ সিচুয়েশনের মধ্যে। আর এখানে লরেনের পেছু করে চলেছে কুড়ুল হাতে করা লোকটা, আর হঠাৎ করে পেছু থেকে সে বৃদ্ধ মহিলার আত্মাও চলে আসে আর এই বৃদ্ধ মহিলাটাকে সে লোকটা মেরে দেয়। সমস্ত কিছু মিলে জুলে এতটাই ভয়াবহ মুহূর্ত যেন লরেনকে দেখে মনে হচ্ছে লরেন এখানে মারা যাবে। সেখানে চলে আসে টনি আর লরেনকে এখান থেকে বাঁচিয়ে নেয়। আর এরপরে এরা বাড়ির মধ্যে যেই পরিমাণে কেওস দেখতে পায়, যেই পরিমাণে হট্টগোল, যেই পরিমাণে মানুষের পাগলামো, পুরো স্মল ফ্যামিলিকে এড তাড়াতাড়ি বাইরে যেতে বলে আর পুরো স্মল ফ্যামিলি এখানে বাইরে চলে আসে। আর এরা তিনজনে তাড়াহুড়ো করে জুডিকে বাঁচানোর জন্য, জুডিকে দেখার জন্য তাড়াহুড়ো করে উপরে যায়। আর উপরে গিয়ে দেখতে পায় জুডি সাধারণত নিজের গলায় দড়ি দিচ্ছিল। আর এখানে টনি তাড়াতাড়ি করে এসে জুডিকে ধরে নেয় আর এড এই দড়িটাকে কাটে, কিন্তু এই দড়িটা কাটতে কাটতে অতিরিক্ত দেরি হয়ে গিয়েছিল। জুডি যেন মারা যাবে, জুডির শ্বাস এখানে বন্ধ হয়ে গিয়েছিল। এড এখানে সিপিআর দিতে শুরু করে, যেখানে এড নিজেও অতিরিক্ত ক্লান্ত, তার স্বাস্থ্য যে তার সাথে কতটা সাথ দিচ্ছে এটা তো আমরা অতি ভালোভাবেই জানি। টনি এখানে বলে তাকে দেওয়ার জন্য, কিন্তু টনিকে সে বারণ করে দেয়। এড এখানে অতিরিক্ত পরিমাণে নার্ভাস থাকে, কিন্তু এড দিন শেষে হাঁপিয়ে যায়। আর সে যখন সাইডে সরে যায় তখন টনি তাড়াহুড়ো করে এই জিনিসটাকে শুরু করে দেয়। এই জিনিসগুলোর মধ্যে সেই আয়নাটাও নিজের ক্ষমতা দেখাতে শুরু করে দেয়, তার ম্যাজিক্যাল পাওয়ার দেখাতে শুরু করে দেয়। এখানে লরেন প্রথমে এই জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু লরেনেরও বাইরে চলে যায় এই জিনিসগুলো। এখানে জুডির প্রাণ তো ফিরে আসে, কিন্তু সেই আয়নাটা তার পাওয়ার নিয়ে অতিরিক্ত প্রাইমে চলে যায়। সেই আয়নাটা হয় ভাসতে শুরু করে আর অতিরিক্ত স্পিডের সাথে এক জায়গায় ঘুরতে শুরু করে দেয়। তাড়াতাড়ি সেই বইটা আনা হয় আর মন্ত্র পাঠ করতে শুরু করা হয়। সেই আয়নাটাকে এক জায়গাতেই দাঁড়ানোর জন্য, থেমে যাওয়ার জন্য আদেশ করা হয় আর সেই আয়নাটা সেখানেই থেমে যায়। কিন্তু আসলে আয়নাটা এখানে থেমে যায়নি, এই আয়নাটা আরও একটা অ্যাটাক করার জন্য প্রস্তুত হচ্ছিল আর এখানে টনির ওপর অতি ভয়াবহ হামলা করে দেয়। এড এখানে পুরোপুরি চেষ্টা করে সেই আয়নাটাকে থামানোর জন্য। এড এখানে আয়নাটাকে হাত দিয়ে ধরে নেয় আর থামানোর চেষ্টা করে, মন্ত্র পাঠ করতে শুরু করে। আর সেই আয়নাটার দিকে যেমনই তাকায় তার হাতের সেই বইটাতে আগুন ধরে যায়, কিন্তু সেই আগুন জ্বলা বইটা দিয়ে এড সেই মুখে মেরে দেয় সেই আয়নাটার। আর এখানে আমরা প্রথমবারের জন্য কিছু আলাদা দেখতে পাই। সাধারণত জুডি তার মায়ের শেখানো মন্ত্রটাই বারবার পাঠ করে যাচ্ছিল, কিন্তু এখানে তার মা প্রথমবারের জন্য বলে যে সেই জিনিসগুলো মস্তিষ্ক থেকে বার করো না, সেই জিনিসগুলো মাথা থেকে বার না করে
সেই জিনিসগুলোর প্রতি ফাইট করো, সেগুলো থেকে পালিয়ে যেও না, ফাইট ব্যাক করে তুমি লড়াই করে জিতে নাও। আর তারপরে এরা মা মেয়ে তারপর বাবা সবাই মিলে সে আয়নাটার বিরুদ্ধে ফাইট করতে শুরু করে দেয়, আর সেই আয়নাটাও এদের বিরুদ্ধে ফাইট করে। আর এখানেই আমরা জানতে পারি আসলে জুডির পাওয়ার কতটা বেশি। জুডি এখানে যেমন সেই মন্ত্রটা পাঠ করে সে আয়নাটা নিচে পড়ে যায়, এখানে টনির জান বেঁচে যায়। আর এইভাবে এই বাড়ির এক্সোরসিজম শেষ হয়। আর এই বাড়ির এক্সোরসিজমের ঘটনা পুরো চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই জানতে পারে এই বাড়ি সম্বন্ধে। কিন্তু স্মল ফ্যামিলি এর পরে বাড়িটা থেকে পালিয়ে যায় না, তারা এই বাড়িতে থাকতে শুরু করে আর আগামী 3 বছর পর্যন্ত এরা থাকে এই বাড়িতেই। মুভির গল্পতে আমাদের জানিয়ে দেওয়া হয় 879 ইয়ার পর্যন্ত বাঁচে, তারপরে সে হার্ট অ্যাটাকে মারা যায় নর্মালি। জুডি এবং টনির বিয়ে হয়ে যায়, তারপর আগামী ভবিষ্যতে এদের একটা নতুন বাচ্চাও হয়। লরেন তার এক্সপিরিয়েন্সের উপর বেস করে একটা বই লেখে, সে বইটা খুব একটা ভালো না হলেও সে তার শখটা পূরণ করে। আর এইভাবে এই মুভিটা হ্যাপি এন্ডিংয়ের সাথে শেষ হয়।